এটা বোধহয় আমরা এতক্ষণে প্রত্যেকেই বুঝে গেছি, ভারতবাসী বুঝে গেছেন যে এই যে অপারেশন সিঁদুর সেটা এখনো চলছে, এখনো জারি রয়েছে, এটা সেনার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং এই যে সংঘর্ষ বিরতি, সেই সংঘর্ষ বিরতি যদি পাকিস্তান কোনোভাবে লঙ্ঘন করে তাহলে প্রত্যুত্তর দেওয়া হবে। সুতরাং দুটো একেবারে আলাদা বিষয়। ব্রিগেডিয়ার দাস, আমি ব্রহ্মসের প্রসঙ্গে আসতে চাইব। ব্রহ্মস ভারতের গর্ব, অত্যাধুনিক 21 শতকে এটা একটা এমন ক্ষেপণাস্ত্র যা দিয়ে একেবারে নিখুঁত আঘাত করা যায়। এটাও আজকে এই নতুন ইউনিটের উদ্বোধন করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি একটা বিশ্বের কাছে বার্তা দিলেন যে ভারত কতটা শক্তিশালী? হ্যাঁ, সে তো বটেই। দেখুন, এই ব্রহ্মস তো আমাদের এখন আমরা বিদেশেও মানে এটা এক্সপোর্ট করছি। ভারত এখন ইম্পোর্টার দেশ থেকে এক্সপোর্টার দেশ হয়ে গেছে এবং সত্যি এটি আমাদের একটি সাকসেস স্টোরি এবং এটাতে বিশ্বের অন্যান্য দেশরাও নজর রাখছে ভারতের এই গ্রোথ এবং তারা অনেকেই হয়তো চায় না ভারত অনেকটা এগিয়ে যাক। এবং এই আজকের দিনেই, আজকে টেকনিক্যাল দিবস, সেখানে এই ফ্যাসিলিটিটা উনি ইনাগুরেট করে একটা বার্তা তো দিলেনই। এবং এরকম বার্তা আমরা আগে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামেও দিয়েছি। এবং আপনি যদি দেখেন এয়ার ডিফেন্সে এবং ড্রোন, যখন বাইরের থেকে ড্রোন বা ইউএভি আসছে বা কোনো প্রজেক্টাইল বলি আমাদের ভাষায়, প্রজেক্টাইল যখন আমাদের দেশের মধ্যে আসবার চেষ্টা করছে, কি সুনির্দিষ্টভাবে আমরা তাদেরকে মানে প্রতিহত করেছি, সেটা কিন্তু এই ডাইমেনশন ওয়ারফেয়ারের আমাদের মানে আমরা যে ডেমনস্ট্রেশন করলাম, এটাকে ক্যাপাবিলিটি ডেমনস্ট্রেশন বলা হয়। এই ক্যাপাবিলিটি ডেমনস্ট্রেশন কিন্তু সবাই দেখলো, আমেরিকাও দেখলো, ফ্রান্সও দেখলো, মানে যারা যুদ্ধবিদ্যাটা বোঝে আর কি। পাকিস্তানের কথা ধরছি না সেরকম ভাবে, তারা তো হতবাক হয়ে গেছে দেখে। কিন্তু শক্তিশালী দেশগুলো পৃথিবীর, তারা দেখলো, ইসরায়েল দেখলো এবং অনেকের থেকে আমরা টেকনোলজি ধার করেছি, অনেকের থেকে ইকুইপমেন্ট ধার করেছি, কিন্তু ধার করলেই তো হয় না। পাকিস্তানের কাছে তো মানে অনেক 4th জেনারেশন এয়ারক্রাফট আছে। আজকে তো দেখলেনি উনি কি বললেন, যে হাইটেক ধরে নিন বলে, এবং উনি বললেন আমার কাছে ডাটা আছে বাট আমি এক্ষুনি দিচ্ছি না। ভালো ম্যাচিওর ব্যাপার এটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খালি জিনিস থাকলেই হয় না, জিনিসের সঙ্গে তার ক্ষমতা, সেটা চালানোর ক্ষমতা, ব্যবহার করবার ক্ষমতাটাও থাকা দরকার। এবং সেইখানে ভারত একটা পৃথিবীকে কিন্তু এই কয়েকদিনের মাত্র অপারেশনে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে, যেখানে আমরা কিন্তু অন্য একটা জায়গায় ধার্য হবে ভারত যখন সামনে এগাবে। এবং আমি এইখানে ব্রহ্মস কেন, আরো আমাদের কিছু জিনিস আছে। দেখুন, সবকিছু তো একসাথে রিভিল করা যায় না, যেগুলো ভারত এখন বিশ্বমানের মানে প্রোডাকশন ক্যাপাবিলিটিতে পৌঁছে গেছে। একেবারে একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে একবার জম্মু কাশ্মীরের সিচুয়েশনটা আপনাদের সামনে রাখবো। সরাসরি দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, জম্মু থেকে সন্দীপ সরকার, অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন একেবারে আমাদের সঙ্গে শ্রীনগর থেকে। প্রথমে আমি সুকান্তর কাছে যাব। সুকান্ত, গতকাল একেবারে 8:45, আমার এখনো মনে আছে সময়টা, যে ছবিটা দেখতে পেয়েছিলাম অত্যন্ত ভয়ানক, মানে তুমি যেভাবে তুলে ধরেছিলে। আজকের শ্রীনগরের কি সিচুয়েশন, ব্ল্যাকআউট কি রয়েছে সেখানে? দেখো, পরপর 3 দিন ব্ল্যাক আউট হওয়ার পরে কিন্তু আজকে সিচুয়েশন যদি তোমাকে বলি, এখনো পর্যন্ত ব্ল্যাক আউট হয়নি। এবং জম্মু কাশ্মীর পুলিশের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা কিন্তু পরিষ্কার বললেন যে তাদের কাছে ব্ল্যাক আউটের কোনো নোটিফিকেশনও কিন্তু আসেনি। একেবারে প্রথম দিন অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনি, বিশেষ করে গতকাল যখন যুদ্ধ সংঘর্ষ বিরতির বার্তা এসে গিয়েছিল 3টে নাগাদ, এবং 5টার পর থেকে আর কোথাও সিজফায়ার ভায়োলেশন হবে না এমন একটি বিষয়তে দু দেশই একদম সম্মতি করেছিল। ঠিক তারপর থেকে আমরা দেখলাম যে ঘটনা পুরোপুরি পরিবর্তন হয়ে গেল 8:45 থেকে 9:15-র মধ্যে। আজকে যে সময় তোমার সাথে আমি এই মুহূর্তে কথা বলছি, একই সময় কিন্তু গতকালকের থেকে আজকের কিন্তু পরিস্থিতি অনেকটাই বদল। আমি রয়েছি ঠিক ডালগেট রোডে, ক্যামেরা এডি রোজারিওকে একবার দেখানোর চেষ্টা করব। গতকালকে ঠিক 8:30 নাগাদ এরকমই কিন্তু হাউস বোটের আলো জ্বলছিল, শিকারার আলো জ্বলছিল, কিন্তু আচমকাই ঠিক 8:45 থেকে 50 নাগাদ সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। এবং এই যে ডালগেটের যে চত্বর, আকাশটা কিন্তু অনেকটা পরিসর দেখা যায় পুরোপুরি ফাঁকা। সেখান থেকে একেবারে উত্তর থেকে পূর্ব, একেবারে পশ্চিম, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এক্সপ্লোশনের আওয়াজ আসছিল। সেই সময় কিন্তু এখানকার লোকজন প্রথমে ভেবেছিল যে হয়তো সেটা আতশবাজি হতে পারে, কিন্তু কোনো আলো রোশনাই ছিল না। ঠিক তারপরে যেটা দেখা যায় যে পুরো হই হুল্লোড় বাঁধতে শুরু করে দেয়, লাইট পুরোপুরি ব্ল্যাক আউট করে দেয়, একেবারে বন্ধ করে দেওয়া হয়। এবং তারপরে কিন্তু আমরা দেখলাম 9:10 থেকে 15 নাগাদ আচমকাই শঙ্করাচার্য মন্দিরের দিক থেকে ডাল লেকের দিকে বেশ কয়েকটি ড্রোন বা আলোকবিন্দু, রেড আলোকবিন্দু, তা কিন্তু চলে গেল, যা একেবারে পরবর্তীকালে জানা যায় যে সংঘর্ষ বিরতিকে লঙ্ঘন করে কার্যত কথার খেলাপ গিয়ে পাকিস্তানের তরফে
তরফে এই ড্রোন একেবারে ডাল লেকের ওপরে নিয়ে আসা হয়েছিল। শুধুমাত্র ডাল লেক নয়, এই শ্রীনগরে আরও একটি জায়গাতে রাজবাগ, দুটি জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজবাগ আমরা জানি যে একের পর এক সেখানে কিন্তু সরকারি প্রতিষ্ঠান সেখানে রয়েছে, অন্যদিকে ডালগেট চত্বর যদি বলি একাধিক হোটেল এখানে রয়েছে, অন্যদিকে তোমার হাউস বোট শিকারও রয়েছে। ঠিক সেখানে কি করে ড্রোন এলো সেটা এখনও কিন্তু স্পষ্ট নয়। এবং আজকের যদি তোমাকে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, আজকে রবিবার, লোকজন কম, ইতিমধ্যে কিন্তু পর্যটক কার্যত উপত্যকা ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে কোনো রকম কিন্তু সিজফায়ার ভায়োলেশনের খবর শোনা যায়নি, অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে কোনো গুলি ছোড়া, শেলিং করা কিংবা মর্টার দাগানোর কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। আজকে কিন্তু মানুষজন সকাল বিকেলের দিকে তারা আতঙ্কে ছিলেন, তারা বারবার নিজেদের মধ্যে বলা বলি করছিলেন যে আলো থাকতেই তারা বাড়িতে চলে যাবেন, তারপরে কি হবে তারা জানেন না। এবং আমরাও একেবারে সতর্ক দৃষ্টি রেখেছি ডাল লেক এরিয়াতে, এবং তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ গাড়ি নর্মালি আসছে, লাইট জ্বলছে, অর্থাৎ ব্ল্যাক আউট হয়নি। অন্য 3 দিন এই সময় যে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, এবং অবশ্যই এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম গোলাগুলির শব্দ শোনা যায়নি, অন্ততপক্ষে এটাই নিশ্চিন্তের ছবি একদম, যে ছবিটা তুমি এই মুহূর্তে তুলে ধরলে, কিন্তু এটা বজায় থাকাটা জরুরি। সেনাবাহিনীও বলেছে আজকে রাতটা নজরে রাখবে। আমি এখানেই জম্মুতে চলে যাব, আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সন্দীপ সরকার। সন্দীপ, গতকাল একেবারে ঠিক এই সময়টা, লাগাতার কয়েকদিন ধরে আমরা এই সময়টাতে অভ্যস্ত হয়ে পড়েছি, পাকিস্তানের তরফ থেকে সেই ড্রোন, সেই একের পর এক গোলাকার লাল বস্তু আকাশে দেখতে দেখতে, তুমি গতকাল ঠিক কিছুক্ষণ আগেই বলছিলে, এই সময়ের আগে বলছিলে যে একেবারে আজকের আকাশটা ঝলমলে, চারপাশ আলোকিত, মুহূর্তের মধ্যে চেহারাটা পরিবর্তন হয়ে যায়। আজকের পরিস্থিতিটা কি? এখনো পর্যন্ত পরিস্থিতির খুব একটা বদল হয়নি, কেননা ব্ল্যাকআউট নেই, স্বাভাবিক ছন্দে রয়েছে রবিবারের জম্মু, এবং এখনো পর্যন্ত আকাশে কোনো রকম বিপদ সংকেত নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি, শহরের যেটা কমার্শিয়াল কানেকশন এবং ডোমেস্টিক কানেকশন, কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। বিদ্যুৎ বহাল রয়েছে, দোকানপাট খোলা রয়েছে, পেট্রোল পাম্প খোলা রয়েছে, এটিএম বন্ধ করে দেওয়া হয়নি, অর্থাৎ যে স্বাভাবিক পরিস্থিতি থাকা উচিত তাই রয়েছে। এখন পরবর্তীতে কি হবে সে বিষয়ে কিন্তু এখনই বলা যাচ্ছে না, কেননা এখনো পর্যন্ত জম্মুর আকাশে যে কোনো রকম বিপদ সংকেত আছে সেই বিষয়ে কোনো বার্তা আসেনি। যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাইরেনের বিষয়টা সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া আছে যে কখন কি ধরনের সাইরেন বাজবে। এখনো পর্যন্ত কোনো সাইরেন আমরা দেখতে পারিনি সন্ধ্যের পর থেকে, এবং দোকানপাট বন্ধ রাখতে হবে এমন নির্দেশিকাও কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে এমন কোনো নির্দেশিকা নতুন করে আসেনি। এখন দেখার বিষয় এটাই যে এটা কতক্ষণ কন্টিনিউ হয়। এখনো পর্যন্ত কিন্তু কোনো ড্রোন বা কোনো ক্ষেপণাস্ত্র জম্মুর আকাশে বা জম্মু সংলগ্ন যে সমস্ত বর্ডারগুলি রয়েছে, আরএসপুরা বলো, সাম্বা সেক্টর, আখনুর সেক্টর, কোথাও নেই, সুন্দরবনি সেক্টর কোথাও নেই, বা এমনকি রাজৌরি বা পুঞ্চ থেকেও কিন্তু নতুন করে কোনো পাকিস্তানের তরফ থেকে শেলিং এ ধরনের খবর এসে পৌঁছয়নি। তবে এখন সবেমাত্র সন্ধে বলা যেতে পারে, কেননা আমরা যদি গোটা রাতটাকে হিসেবে ধরি তাহলে একদম ভোর পর্যন্ত কিন্তু শেলিং হয়েছে, গুলিবৃষ্টি হয়েছে বিনা প্ররোচনায়। পাকিস্তানের তরফ থেকে এই সমস্ত কিছু গত কয়েকদিনে আমরা দেখে অভ্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে ভোর পর্যন্ত কিভাবে কাটে তারপরে মূল্যায়ন করা যাবে যে সংঘর্ষ বিরতি হয়েছে দুই তরফের মধ্যে, সেই সংঘর্ষ বিরতি কোনোভাবে বিঘ্নিত হচ্ছে কিনা। একেবারেই সন্দীপ, তুমি মানে যে ছবি আমরা দেখতে পেলাম সেটা যথেষ্টই স্বস্তির ছবি। আমি কর্নেল প্রীতিরঞ্জন দাসের কাছে যাব। কর্নেল দাস, একদম মানে পরপর আপনাদের সঙ্গে যখন আলোচনা হচ্ছিল যুদ্ধ পরিস্থিতি কি করতে চলেছে, ভারত কিভাবে পাকিস্তানকে একেবারে পর্যদস্ত করা হয়েছে, সেই ছবি রেখেছি। এটা একেবারে জম্মু এবং শ্রীনগরের ছবি, যথেষ্ট স্বস্তির, মানে এটা দেখেও ভালো লাগছে। দেখুন, ভারতবর্ষের কাছে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আভ্যন্তরীণ চ্যালেঞ্জ, যে জম্মু কাশ্মীরের অর্থনীতি যেই গতিতে এগোচ্ছিল সেটাকে আবার মূল ট্র্যাকে আনা, মূল স্রোতে ফিরিয়ে আনা। আমি রাহুল বাবুর ক্ষোভকে আমি সমর্থন করি, এটা সাধারণ মানুষের ক্ষোভ যে আমরা আর কতদিন এই ননসেন্স নেব। কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে ন্যাশনাল কম্প্রিহেন্সিভ পাওয়ার বলে একটা কথা আছে আমাদের কনসেপ্টে, যেখানে আমাদের যে শুধু সেনাবাহিনীর শক্তি না, ইভেন আমাদের সফট পাওয়ার, যেমন আমাদের ক্রিকেট, বলিউড ফিল্ম, এইগুলি, যেমন আমরা ক্রিকেট বন্ধ করে দিলাম, পাকিস্তানে ক্রিকেট খেলতে দিলাম না, এইগুলির কিন্তু একটা শক্তি আছে। এইগুলির শক্তি এই জন্য যাতে পাবলিক পারসেপশন, যেটা আমাদের দেশের ভিতরে জনসাধারণের মধ্যে এবং আন্তর্জাতিক জনসাধারণের জনচেতনায় ভারত সম্পর্কে যেন ফেভারে থাকে। আমাদের সেই ফেভারেবল সিচুয়েশনটা গড়তে হলে আমাদের কিছুটা টাইম নিতে হবে। পাকিস্তানের এই ননসেন্স আর টিকবে না,
এবং ওরা যদি নিজেদের মধ্যে ভাঙ্গন তৈরি হয়ে যায় আর ওখানকার জনসাধারণ যদি বলে যে আমরা সেনাবাহিনী চাই না, কেন পাকিস্তানের একটাই সলিউশন, পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু খুব ভালো মানুষ, তারা বুদ্ধিমান, তারা মধ্যবিত্ত মানুষ, তারা চায় তাদের ছেলে মেয়ে আধুনিক পড়াশোনা করুক, বড় হোক, দেশটাকে আরো উন্নতির দিকে নিয়ে কিন্তু যায়। পাকিস্তান সরকার সেটা বুঝতে পারে না। সরকার বুঝতে পারে না, তারা বাধ্য হয়ে ওই যে জিয়াউল হক করে দিয়ে গিয়েছিল মৌলবাদীদের দিয়ে সেনাবাহিনীকে মানে কর্নেল দাস, পাকিস্তান সরকার বুঝতে তো পারেই না, তারা আবার নিজেদের দেশের নাগরিককে আবার টার্গেট করে টার্গেট ফাঁদ পেতে করছে। রেখেছিল। কিন্তু আমাদের একটু বুঝতে হবে, এবং যার জন্য জেনারেল শঙ্কর রায় চৌধুরী একটা খুব ছোট্ট কথা এই কালকেরই ইন্টারভিউতে বলেছিলেন যে ওরা লো ইন্টেন্সিটি কমব্যাট অপারেশন করছে, আমরাও কিছুদিন ওটা চালাই না। আমাদের ঠিক টাইমে আমাদের তখন পাকিস্তানের ব্যাপারে চরম সিদ্ধান্তটা নিতে হবে, যেখানে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মানুষ, যেখানে বালুচিস্তানের মানুষ অত্যাচারিত মানুষ, যেখানে খাইবার পাখতুনওয়াদের অত্যাচারিত মানুষ যারা পাঠান পাশতুন, যেখানে গিলগিট বাল্টিস্তানের সাধারণ মানুষ তারা বিক্ষুব্ধ, কিন্তু তাদের বিক্ষোভের চরম অবস্থাটার মধ্যে যখন পৌঁছবে তখন ভারতীয় সেনাবাহিনী একেবারে কর্নেল দাস, আপনাকে একটু আমি বিরত করছি, কারণ এই মুহূর্তের যে খবর আমরা পাচ্ছি যে সুরক্ষার স্বার্থে শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবে পাঠানকোটে কিন্তু ব্ল্যাকআউট রয়েছে। আমি আরো এই মুহূর্তের তথ্য এবং ছবিটা একবার দেখবার চেষ্টা করব। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, পাঠানকোটে রয়েছে পাঞ্জাবের, এবং সেই পাঠানকোটের চেহারাটা, সেই পাঠানকোটের চেহারাটা সরাসরি ছবিটা দেখাবো আমরা। এবং এই মুহূর্তে পাঠানকোটে ঘড়ির কাঁটায় রাত্রি 9:06 বাজে এবং সম্পূর্ণভাবে কিন্তু অন্ধকার। যে বিষয়ে তোমায় বলবো, পাঠানকোটের ডিসি পাঠানকোট অর্থাৎ ডেপুটি কমিশনার পাঠানকোট, তিনি যে বিষয়টা যারা এখানকার বাসিন্দা তাদের জন্য অ্যাডভাইজারি দিয়েছেন যে বাড়ির যে আলো এবং সমস্ত আলো বন্ধ করে দেওয়ার জন্য, এবং কোনো রকমভাবে যাদের কোনো প্রয়োজন নেই সেই প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বেরোবেন না। এবং বলা হচ্ছে সেটা হচ্ছে কালকের পাঠানকোটের বিভিন্ন জায়গায় স্কুল কিন্তু বন্ধ থাকবে। এটা হচ্ছে পাঠানকোটের চেহারা। অন্যদিকে বলবো অমৃতসর, পাঞ্জাবের অন্য আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা। তুমি জানো যে এই পাঠানকোট, অমৃতসর এই সমস্ত জায়গায় কিন্তু পাকিস্তানের তরফ থেকে হামলা করার চেষ্টা করা হয়েছিল, ড্রোন হামলা করার চেষ্টা হয়েছিল, এবং সেই সমস্ত জায়গায় অত্যন্ত সচেতনতামূলক ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে। অমৃতসরের ক্ষেত্রেও বলা হয়েছে যে কোনো মুহূর্তে তারা কিন্তু যদি প্রয়োজন হয় তারা ব্ল্যাক আউট করতে পারেন, এবং তার জন্য বলা হয়েছে যে সকলকে প্রস্তুত থাকার জন্য। অমৃতসরও কালকে স্কুল, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পাঞ্জাবের ছবিটা হচ্ছে পাঞ্জাবের পাঠানকোট। সেই পাঠানকোটে যে আবেদন করা হয়েছে একেবারে সাধারণ মানুষের জন্য, যে রাত্রি 9টা থেকে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য, এবং ব্ল্যাকআউটের মতো যেটা বলা হয়েছে সবাই যাতে আলো নিভিয়ে রাখেন বাড়ির, সেই রকম কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত ঘর, হোটেল, সেই অন্ধকার এবং সেই সঙ্গে সাবধানতার সুরক্ষার অবশ্যই তুমিও সাবধানে থেকো। দেখুন, একটা বিষয় একেবারেই পরিষ্কার যে যেভাবে ভারত চাইছে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে উপযুক্ত জবাব দিতে, কিন্তু ওই পাকিস্তানকে তো কোনোভাবেই বিশ্বাস করা যায় না। শনিবার ভারত পাক সংঘর্ষ বিরতির কথা দুই দেশের তরফে ঘোষণা করার আগেই তার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মানে পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর রবিবার অর্থাৎ আজকে এই সংঘর্ষ বিরতির সিদ্ধান্তের পেছনে আমেরিকার বড় অবদান রয়েছে বলে ঘুরিয়ে দাবি করেছেন ট্রাম্প। ভারতের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর কথাও ঘোষণা করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। জানিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। দেখুন, শনিবারের পর রবিবার ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট ঘিরে ফের তৈরি হলো বিতর্ক। শনিবার ভারত ও পাকিস্তানের আগে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে তৈরি হয় বিতর্ক। তার রেশ কাটার আগেই রবিবার ফের ট্রাম্প পোস্ট করেন, আমি গর্বিত আমেরিকা দুই দেশকে এই ঐতিহাসিক এবং মহান সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। কোনো আলোচনা ছড়াই বলছে যে আমরা দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াবো। এখানে বিরোধীরা প্রশ্ন তুলছে, ভারত পাকিস্তানের বিষয়ে ট্রাম্প কিভাবে এমন ঘোষণা করতে পারেন? রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, অবিলম্বে সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য অনুরোধ জানাচ্ছে,
জনগণ এবং তাদের প্রতিনিধিদের জন্য পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ঘোষণার পর শনিবারই 1971-এর যুদ্ধের সময়কার প্রসঙ্গ টেনে কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ইন্দিরা গান্ধী বলেছিলেন সেই সময় পেরিয়ে গিয়েছে যখন শুধুমাত্র শ্বেতাঙ্গ হওয়ার দরুন 3-4 হাজার মাইল দূর থেকে কেউ ভারতীয়দের নির্দেশ দিত, তাদের ইচ্ছে চাপিয়ে দিত। আর রবিবার ট্রাম্পের পোস্টের পর ফের কংগ্রেস নেতা জয়রাম রমেশের পোস্টে উঠে এসেছে 1971-এর যুদ্ধের পর হওয়া সিমলা চুক্তির কথা। তিনি লিখেছেন, আমরা কি সিমলা চুক্তি বর্জন করেছি? তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য দরজা খুলে দিয়েছে। 1971 में भी तो अमेरिका ने कहा था कि हम बे ऑफ बंगाल में अपना 7वां बेड़ा भेज रहे हैं, बट डिस्पाइट दैट द देन गवर्नमेंट एंड इंदिरा जी वेंट अहेड एंड डिड व्हाट वाज इन अ सुप्रीम नेशनल इंटरेस्ट। आज हम उनको याद करते हैं कि वो नेतृत्व ऐसा था जहां पर नेशनल इंटरेस्ट को सबसे ऊपर रखा गया। ये शायद पहली बार हुआ है कि इस प्रकार की सीज फायर की घोषणा सोशल मीडिया के माध्यम से अमेरिका के राष्ट्रपति करते हैं। भारत और पाकिस्तान के बीच जो मसला है उसका अंतर्राष्ट्रीयकरण करने का जो एक ये नया कदम हम लोगों ने देखा है, ये बहुत আশ্চর্যজনক। ট্রাম্প অনেকটা খুব মানে প্যাপারাজি পছন্দ করে, যেটা আমার মনে হয় কি ডোনাল্ড ট্রাম্পকে আগে বুঝতে হবে যে এই বাইল্যাটারাল সমস্যাটা, যে ইন্ডিয়া পাকিস্তানের যে সমস্যাটা, সেই সমস্যাটার রুট কোথায়। এই ট্রাম্পের ভেবে দেখা দরকার যে এইটা কিন্তু সাউথ এশিয়ার মধ্যেই এই টেরোরিজম প্রবলেমটা সীমাবদ্ধ থাকবে না, এটার একটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে এবং পুরো বিশ্বের যে রাজনীতি, বিশ্বের যে শান্তি, এটাকে কিন্তু এফেক্ট করবে। এবং আমার মনে হয় এই সমস্যাটা আজকে সমস্ত দেশের এই মানুষকে এটা ভেবে দেখা উচিত। তৃণমূল আবার জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী থেকে অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে কার্যত খোঁচা দিয়েছে। আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই প্রথম বুঝতে পারছি যে একটা সেটেলমেন্ট হয়েছে। আমার একটা জিনিস মনে হয়েছে, যে টাওয়ারিং পার্সোনালিটি ইন পলিটিক্স লাইক ইন্দিরা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইভেন অটল বিহারী বাজপেয়ী, সেই টাওয়ারিং পার্সোনালিটি উই আর মিসিং। এরা দেশের নায়ক হতে চেয়েছিল, এরা দেশ নেতা হতে চেয়েছিল, এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিল, এরা কেউ বিশ্বগুরু হতে চায়নি। কল্যাণবাবু নিজেই সেটিং করে অভ্যস্ত, সেই জন্য উনি সেটিংয়ের কথা বারবার বলছেন। ট্রাম্প সাহেব কেন আগে বলেছে না বলেছে, তো এত বড় লয়ার উনি ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে সু করুক ট্রাম্পকে। ভারত কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ মেনে নেবে না, সে আমেরিকা হোক, আমেরিকার দাদু হোক, ঠাকুরদা হোক। আলোচনায় শুধু দ্বিপাক্ষিক আলোচনা হবে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। পাক মদতপুষ্ট জঙ্গিদের হানা রক্তাক্ত করেছে আমেরিকাকে। এই প্রেক্ষিতে এমন একটা সময়ে ট্রাম্প পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার বদলে তাদের সঙ্গে বাণিজ্যে জোর দেওয়ার প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ট্রাম্প আমাদের উপরে চাপ বাড়াচ্ছে। আমেরিকা তাই চাইছে যে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে সংঘাত লেগে থাকুক, যাতে কি ওরা আমাদের আর্মস অ্যান্ড অ্যামিনিশন বিক্রি করতে পারে। সব মিলে ট্রাম্পের ভূমিকা নিয়ে বিতর্ক চলছে। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ দা, ভারত পাকিস্তান এই সংঘাতের আবহে যেখানে 26 জনের প্রাণ চলে গেছিল, জঙ্গিরা এরকম নিধনযজ্ঞ চালালো, সেখানে আমেরিকা কি করছে? পাকিস্তানের সঙ্গে ভারতের মানে আমেরিকা বাণিজ্য বাড়ানোর কথা ঘোষণা করছেন। মানে আমি বুঝতে পারছি না এখানে আমেরিকার কোন স্বার্থ কাজ করছে, কোন স্বার্থে আমেরিকার প্রেসিডেন্ট এমন ঘোষণা করছেন? এবং সেটা অবজেকশনেবল। প্রথমত ট্রাম্প যখন টুইট করেছিল, আমাদের বিদেশ সচিবের টুইটেরও মানে অনেক আগে টুইট করলেন উনি। আমাদের বিদেশ সচিবের সরাসরি অস্বীকার করা উচিত ছিল যে মার্কিন প্রেসিডেন্ট যে বিবৃতি দিয়েছেন তার সাথে আমরা একমত নই। কেন আজকে 24 ঘন্টা পরে আলাদা করে বিবৃতি দিতে হচ্ছে? গতকালকেই আমাদের সরকারের উচিত ছিল ট্রাম্পকে ডিজোন করা, যে না, আমরা তৃতীয় পক্ষের কোনো সমর্থন নিইনি। আমরা আসলে তৃতীয় পক্ষের সমর্থন নিয়েছি বলেই আমার মনে হয়। দ্বিতীয় যেটা, সেটা হলো যে দেখো, সেই ট্র্যাডিশন কিন্তু অনবরত চলছে। আমাদের জওয়ানদের জন্য, আমাদের সেনাবাহিনীর জন্য আমাদের গর্ব হয়। এবং যে সিচুয়েশন তৈরি করতে পেরেছি গত 3 দিনে, আমরা সেনাবাহিনী কার্যত বলা যায় কোমর ভাঙার, মানে পাকিস্তানের কোমর ভাঙার মতন অবস্থায় তৈরি করে দিয়েছিল, একদম চূড়ান্ত আঘাত হানার মতন জায়গা তৈরি করে ফেলেছিল। সেই সময় আমরা সংঘর্ষ বিরোধীতে গেলাম কেন? মানে আমার অনেকটাই মনে হচ্ছে ইতিহাস থেকে কি তাহলে আমরা শিক্ষা নিলাম না, যে যেভাবে ধরো 1948 সালে
আমাদের মানে সেনা, ভারতীয় সেনা 2/3 দখল করে, কাশ্মীর দখল করে মাত্র 1 সপ্তাহের মধ্যে হয়তো বাকি 1/3 দখল মানে পাকিস্তান অকুপাইড এরিয়া দখল করার সুযোগ পেয়েছিল, কিন্তু তার মধ্যেই জওহরলাল নেহরু ইউনাইটেড নেশনে নিয়ে চলে গেলেন। আর পিওকেটা আমাদের পার্মানেন্টলি পাকিস্তানের অধীনে থাকলো, 1/3 কাশ্মীর পাকিস্তানের অধীনে থাকলো, আর প্লেবিসাইডও কোনোদিন হলো না, আর আমরা মানে কাশ্মীরের বাকি অংশটা ফিরে পেলাম না। একইভাবে 65 সালের যদি যুদ্ধ দেখো, যখন আমরা অ্যাডভান্স অবস্থায় আছি, লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী, তাকে তাশখণ্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হলো, না হলে আমরা করাচি পর্যন্ত এগিয়েছিলাম। সেই সময় আমাদের বার্গেনিং অবস্থা তৈরি হয়েছিল, আমাদের সেনাবাহিনী যে জায়গা তৈরি করতে পেরেছিল সেখান থেকে আমরা পিওকে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আমরা সেই সময় বার্গেনিং করে নিয়ে নিতে পারতাম। একইভাবে 71 সালে মানে 90,000-এর উপরে যুদ্ধবন্দী থাকা সত্ত্বেও আমরা বার্গেনিং করে কিন্তু পাকিস্তানের সাথে বার্গেনিং করার সুযোগ পেয়েছিলাম। আমরা কিন্তু পিওকে দখল করে নিতে পারতাম সেই সময়ও, কিন্তু আমরা কিন্তু বারবার কেন মানে একেবারে শেষ যে হানাটা দিতে হয়, যেখানে পার্মানেন্টলি মানে আমাদের সমস্যা মিটতে পারে পাকিস্তান অকুপাইড টেরিটরিকে দখল করার মধ্য দিয়ে, সেইটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের অধরাই থেকে যাচ্ছে। আমরা প্রত্যাশা করেছিলাম এবার সরকারের তরফ থেকেও স্টেটমেন্ট এসেছিল যে পিওকে দখল করাই আমাদের একমাত্র লক্ষ্য, এবং সেই জায়গা থেকে যদি আমি বলি যে আমাদের মিলিটারি এতটা অ্যাডভান্স অবস্থায় থেকে, যেখানে পাকিস্তান ইজ ইকুয়াল টু টেরোরিস্ট স্টেট, ফলে পাকিস্তানের মিলিটারিকে আঘাত করলাম আর টেরোরিস্টকে আঘাত করলাম, দুটোই একই। ফলে শেষ পর্যন্ত আমরা মানে কেবলমাত্র মিলিটারি কয়েকটা ঘাঁটিকে আক্রমণ করার মধ্য দিয়ে আমাদের যদি সাফল্য দেখি, আমার মনে হয় ভুল হবে। সরাসরি আমরা কেন মিলিটারি এস্টাবলিশমেন্টকে খতম করতে পারলাম না এবং পাকিস্তানের সেনাবাহিনীকে পরাজিত করতে পারলাম না, এই প্রশ্নটা কিন্তু থাকবে। যখন আমাদের সেনারা বীরের সাথে লড়াই করে একটা অ্যাডভান্টেজ অবস্থায় তৈরি করেছিল, শেষ পর্যন্ত পৃথ্বীরাজ চৌহানের সেই যে ভুল, অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান যেভাবে ছেড়ে দিয়েছিল, তার ফলে যে মোহাম্মদ ঘুরি সুযোগটা নিয়েছিলেন, দ্বিতীয়বার আক্রমণ করে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। ফলে আমাদের পৃথ্বীরাজ চৌহানের যে ভুল হয়েছিল মোহাম্মদ ঘুরিকে ছেড়ে দিয়ে পরাজিত করার পরেও, সেই ভুলটা কি আমরা বারবার করে যাচ্ছি, এই প্রশ্নটা আমার কিন্তু বারবার থাকবে। একেবারে আমি এবার একটু রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। রবীন্দ্রনাথ বাবু, একটা কথা আপনি তখন বলছিলেন যে ট্রাম্প যেটা বলছে সেটা তার দায়, সেখানে ভারতের কোনো দায় নেই, কিন্তু কোথাও গিয়ে যে ট্রাম্প কোথাও এই পাকিস্তান এবং ভারতকে একেবারে এক আসনে বসিয়ে দিচ্ছেন এবং দুই দেশের বাণিজ্য বাড়াবে আমেরিকা, এটা বলছেন, মানে নাক গলানোর চেষ্টা করছে ট্রাম্প একেবারে। আরে তার কদিন আগেই তো জেডি ভ্যান্স বললেন, কোন কথাটাকে আমি মানবো বলুন তো? বললো ওটা তো ভারত আমেরিকার নিজস্ব ব্যাপার, ওতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওরা যা পারে করে নি। কখনো এই কথা বলছে, কখনো কোন কথাটাকে, যদি একটা সিরিয়াস কোনো একটা এগ্রিমেন্ট ট্রিটি হয় যেটা কোনোদিন হবে না পাকিস্তানের সঙ্গে, আমেরিকা করে, তখন আমি বুঝতাম তারা কিছু লোন দেবে, যেই লোন দিয়ে আবার তাদেরই অস্ত্র বিক্রি হবে, এইটাই হচ্ছে তাদের একমাত্র কাম্য। এবং আমাদের এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে যে আমাদের ঘোষিত উদ্দেশ্য ছিল পাকিস্তান দখল নয়, পিওকে দখল নয়। প্রথম টুইটটা আমি আপনাকে, প্রথম টুইটটা প্রধানমন্ত্রীর প্রথম টুইটটা বলছি, যে টুইটটা উনি প্রথম করেছিলেন, সেই টুইটটা আমি আপনাকে বলছি, যে টুইটটাতে 1 মিনিট, সেখানে উনি বলছেন যে I strongly condemn the terror attack in Pahalgam, Jammu and Kashmir. Condolences to those who have lost their loved ones. I pray that the injured recover at the earliest. All possible assistance is being provided to those affected. তারপরের কথা, those behind this heinous act will be brought to justice. They will not be spared. Their evil agenda will never succeed. Our resolve to fight terrorism is unshakable and it will go even stronger. অর্থাৎ তার ঘোষিত উদ্দেশ্য প্রথম টুইটে বলেছেন, যেটা কিন্তু এতদিন পর্যন্ত মেনটেন করেছেন, আমরা ফাইটটা করছি টেরোরিজমের উপর। রাহুল যেটা বলছে যে আমরা এটা কি 10টা জঙ্গি ঘাঁটি নষ্ট করলে কি, খুব ঠিক কথা, টেরোরিজমের জঙ্গি ঘাঁটি তো থেকেই গেল, আমরাও জানি সেটা, কিন্তু অমন যে ইসরায়েল, যার মাথার উপর ছাতা ধরে আছে আমেরিকা, সেই দেশ থেকে বারবার করে সেখানে অ্যাটাক হয়েছে এবং সেইখান থেকে কনসার্টের মধ্যে থেকে 1600 লোককে তুলে নিয়ে চলে গেল। কি করতে পারলো ইসরায়েল? তারা তার বদলা যেটা করছে সেটা আমরা করতে পারবো না।
গোটা দেশটাকে এবং আমি নষ্ট শুধু করে একটু দেওয়া। উল্লেখ করে দেবো, বলবেন রাহুল দা, বলবেন, আসবো আপনার কাছে বিস্তারিতভাবে। রবীন্দ্রনাথ দা, গতকাল কিন্তু ভারতের তরফে একদম স্পষ্ট করে এটাও বলে দেওয়া হয়েছে যে যদি কোনো টেরর অ্যাটাক হয় সেখানে যে কোনো টেরর অ্যাটাককে একেবারে যুদ্ধ হিসেবে গণ্য এইটা করা তো হবে আমি বলছি, এবং এই তার যে- জবাব ওইভাবেই দেওয়া হবে। এই স্ট্র্যাটেজিটাই তো চেঞ্জ হলো, এতদিন এটা তো ছিল না। এতদিন যে এই যে টেররের যে স্ট্র্যাটেজি, এইটাই তো আমি বলছি স্ট্র্যাটেজিক একটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটাকে মাথায় রাখতে হবে, এরপরে আর আমরা শুনবো না। এখন এটাকে যদি আমরা মনে করি এটা একটা দুর্বল প্রধানমন্ত্রী, তা তো খুব আশ্চর্যের কথা। যে যে ব্যাপারটা যে জায়গাটার থেকে আসে, দেবাশিস দাস কিছু বলতে চাইছেন, যে- ব্রিগেডিয়ার দাস কিছু আমি একটা কথা বলে, সেখানে ব্রিগেডিয়ার দাসও আছেন। আমাদের ব্রহ্মস তৈরি হচ্ছে ব্রিগেডিয়ার দাসের কাছে বা কর্নেল দাসের কাছেও আমার প্রশ্ন, এই যে ব্রহ্মস তো খুবই সাংঘাতিকভাবে সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু এখন লো কস্ট ওয়ারফেয়ারের কথা ভাবা দরকার। আমাদের ড্রোনের কিন্তু সিভিয়ারলি ঘাটতি আছে এবং ড্রোন তৈরি করা দরকার। এই টেকঅ্যাওয়ে লেসনটাও কিন্তু আমাদের নেওয়া দরকার। আগামী যুদ্ধে যেন এই ড্রোন, যেটা মানে খুব অল্প পয়সায় অনেক দূর আমরা যেতে পারি, সেইটা করা দরকার। এটা আসবো, আমি সবার কাছে আসবো, তবে একটা প্রতিবেদন এই মুহূর্তে রাখতেই হবে। কাশ্মীর নিয়ে মধ্যস্থতার কথা বলে কার্যত থার্ড পার্টি তকমা পেয়েছে আমেরিকা। আর সূত্রের খবর, এবার ভারত স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিল যে লক্ষ্য কি, লক্ষ্য একটাই, পাক অধিকৃত কাশ্মীর ফেরানো। সন্ত্রাসবাদ নির্মূল নিয়ে কথা বলতে চাইলে তবেই কথা বলতে রাজি ভারত, নয় তো নয়। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনায় আসছে। ভারত পাক সংঘাতের আবহে সংঘর্ষ বিরতি নিয়ে পোস্ট করে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের পোস্টে জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া দূরে থাক, কার্যত ভারতের সঙ্গে তাকে এক আসনে বসিয়েছেন তিনি। সেই সঙ্গে আবার কাশ্মীর নিয়ে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প পোস্ট করেছেন, আমি দুই দেশের সঙ্গেই কথা বলে দেখব যে 1000 বছর পর কাশ্মীর নিয়ে কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা। ভালোভাবে এই কাজ সম্পন্ন করার জন্য ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে ঈশ্বর আশীর্বাদ করুন। ভারত যে তা মানবে না তার আভাস অবশ্য মিলেছে ইতিমধ্যেই। সূত্রের দাবি, ভারতের তরফে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে, আমাদের লক্ষ্য পরিষ্কার, পাক অধিকৃত কাশ্মীর ফেরানো। আর কোনো বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নয় ভারত। সন্ত্রাসবাদ নির্মূল নিয়ে কথা বলতে চাইলে আমরা কথা বলতে রাজি। সূত্রের দাবি, পাশাপাশি আরও বার্তা দেওয়া হয়েছে, এই বিষয়ে কেউ মধ্যস্থতা করুক আমরা চাই না, এই বিষয়ে কারো মধ্যস্থতা আমরা চাই না। চায়নার সাথে ও এমন অবস্থায় পৌঁছে গেছে ট্যারিফের, যে ওদের সাথে বাণিজ্য করা মুশকিল। আমেরিকানরা অলসো চাইনিজ, ওরা নিজেদের পার্সটা, পকেট বুকটা ভালো বোঝে, ঠিক আছে? এটা ঘুষ না, এটা হলো ললিপপ দেখানো। কিন্তু আমাদের যে আছে আমেরিকার সাথে যে ট্রেড, সত্যিই কিন্তু ভালো ছিল। এখন এই ট্যারিফের পরে কি হবে কি না হবে, কি ডিল হবে, ট্যারিফ ডিল, সেটা দেখতে হবে। এর আগে পেহেলগাঁও হামলার পরপরই কাশ্মীর ইস্যুতে মন্তব্য করতে শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। Very close to India and I'm very close to Pakistan, as you know. They've had that fight for 1000 years in Kashmir. Kashmir's been going on for 1000 years, probably longer than that. And it was a bad one yesterday, though. That was a bad one. Over 30 people. Now there have been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been. But they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India, but there always has been. কাশ্মীর নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই অতি সক্রিয়তাকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমেরিকার কোনো প্রশাসনের কারো উচিত তাদের প্রেসিডেন্টকে আরেকটু শিক্ষিত করে তোলা, যে কাশ্মীর বিতর্ক 1000 বছরের পুরনো নয়, এটি শুরু হয়েছিল 1947 সালের 22 অক্টোবর। इस कश्मीर मुद्दे पर भी जो स्टेटमेंट्स आए अमेरिका की तरफ से, उस पर सरकार को अपना पक्ष रखना चाहिए, क्योंकि ये बायलैटरल इशू है। इसका अंतर्राष्ट्रीयकरण करने की जो कोशिश की जा रही है इस पूरे प्रकरण के माध्यम से, मैं इसको ठीक नहीं समझता हूं। এই প্রেক্ষাপটে 1971-এর ভারত পাক যুদ্ধের কথা মনে করিয়ে দিয়েছে কংগ্রেস। সেই সময় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তিতে রাজি হওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর চাপ সৃষ্টি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। কিন্তু মাথা নোয়ায়নি ইন্দিরা গান্ধী। নিজের অবস্থানে অনড় থেকে পাল্টা মার্কিন প্রেসিডেন্টকে কড়া চিঠি পাঠিয়েছিলেন। কার্গিল যুদ্ধের সময়ও
ভারতের ওপর পরোক্ষ প্রভাব খাটাতে চেয়েছিল আমেরিকা। অটল বিহারী বাজপেয়ীকে পাকিস্তানের পরমাণু আক্রমণের আশঙ্কার কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। প্রত্যুত্তরে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, হয়তো এতে ভারতের অর্ধেকটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোনো পাকিস্তানি এরপর দিন আর সূর্যোদয় দেখতে পাবে না। পাকিস্তানের যদি ইকোনমির কথা দেখেন, পাকিস্তানের ইকোনমির অবস্থা খুবই খারাপ। পাকিস্তান হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে খুব লো, পাকিস্তানের বাচ্চাদের স্কুল এনরোলমেন্ট লো, বাচ্চাদের ওখানে সেই পড়াশোনার লিটারেসি রেট সেটা খুব লো, পাকিস্তানের ইনফ্লেশন খুব হাই। তাহলে কি উন্নতি পাকিস্তানের হয়েছে এই এত বছরে? ভারতবর্ষকে দেখুন, ভারতবর্ষ আজকে এক্সাম্পল হিসেবে দাঁড়াচ্ছে। আমরা বিকশিত ভারত 2047-এর কথা বলছি। এক্ষেত্রে ভারতবর্ষের যে ফেসটা বা ভারতবর্ষ যে একটা দেশ, এবং সেই দেশটা একজন এক্সাম্পল টু সাউথ এশিয়া নয়, বাট সারা বিশ্বের কাছে একটা এক্সাম্পল উঠে আসছে। কোনোভাবেই এই দুটোকে একসাথে করা যায় না। সব মিলিয়ে ভারত পাক সংঘাতের আবহে বিতর্কের কেন্দ্রে ট্রাম্পও। অরিত্রিক ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একেবারে আমি অভ্রর কাছে যাব। অভ্র, একটা বিষয় তো সত্যি যে একটাই লক্ষ্য, পাক অধিকৃত কাশ্মীর ফেরানো এবং সন্ত্রাসবাদ নির্মূল নিয়ে কথা বলতে চাইলে ভারত রাজি, নয়তো নয়। কিন্তু বিরোধীদের যে বিষয়, একদম সচিন পাইলট যেটা বলছেন যে ভারত পাকিস্তানের সমস্যা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার নতুন পদক্ষেপ, এটা আশ্চর্যজনক। দেখুন, প্রথমত তো আমি একটা কথা বলি, পৃথ্বীরাজ চৌহানের জন্ম হয়েছিল 1166 সালে। এবার আমরা যদি পৃথ্বীরাজ চৌহান যেভাবে 1166 সালের পরে কিছু বছর বাদে একটু বড় হয়ে লড়াই করেছিলেন, সেইভাবে লড়াই করি আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে কিন্তু আমার মনে হয় সেটা ভুল পদক্ষেপ হবে। বরং সুনজুর লেখা দ্য আর্ট অফ ওয়ারের একটা লাইন আমি কোট করছি, দ্য সুপ্রিম আর্ট অফ ওয়ার ইজ টু সাবডিউ দ্য এনিমি উইদাউট ফাইটিং। উইদাউট ফাইটিং। আজকে যে লাস্ট 1 ঘন্টা ধরে আমরা আলোচনা করলাম, আমরা কিন্তু এই আলোচনা করেছি যে সোজা কামান দাগা ছাড়াও কত রকম ভাবে শত্রুকে পর্যদস্ত করা যায়। আজকে ভিক্ষার ঝুলি নিয়ে IMF এর কাছে ভিক্ষা চাইছে পাকিস্তান, যে লোন দাও, লোন দাও। এমপি ভেবা করে কাটছে। এই পরিস্থিতি কিন্তু আমরা করে তুলেছি। এই ক্রেডিটটা কিন্তু ভারতবর্ষের, ইউনাইটেড ভারতবর্ষের, এটা কিন্তু মানতেই হবে। আর আপনার প্রশ্নের উত্তর দিই, দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য রাষ্ট্র তারা কি চাইছে না চাইছে, দ্যাট শুড নট বি আওয়ার কনসার্ন। আমরা ভারতীয়, ভারতবর্ষের যা ইন্টারেস্ট সেটা আমরা রক্ষা করব। কোনো থার্ড পার্টির জায়গা নেই, কোনো ফোর্থ পার্টির জায়গা নেই। পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের দেশের অচ্ছেদ্য অংশ, কেউ আমাদের থেকে নিতে পারবে না। আর আপনি যে প্রশ্নটা করলেন যে ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন, আমার তো এখানে প্রশ্ন, যখন ইউএনএ কংগ্রেস নেতা ইন্দিরা গান্ধীর বাবা মিস্টার নেহরু, উনি যখন গেছিলেন আমাদের আর্মিদেরকে রুখে দিয়ে, উনি সেটা কেন গেছিলেন? তখন সেটা ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন ছিল নাকি? ওই ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের জন্য আজকেও আমরা কিন্তু তার প্রাইজ দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, এই নেহরুজির মেয়ে ইন্দিরা গান্ধী যখন এই পরিস্থিতি পেয়ে গেছিলেন যে 90,000 পাকিস্তানের আর্মি মেন প্রিজনার্স অফ ওয়ার হয়ে গেছিল 71-এর যুদ্ধের পরে, সেই অবস্থায় কেন বার্গেন করে পিওকে ফেরত নিয়ে নেওয়া হয়নি? উনি তো করতে পারতেন, উনি করেননি। উনি কিসের আন্ডারে নথি স্বীকার করে ওই 90,000 প্রিজনার্স অফ ওয়ারকে পাকিস্তানে ফিরিয়ে দিয়েছিলেন এবং পিওকের মতো রয়ে গেল? এই প্রশ্নগুলো তো মৌলিক, এই প্রশ্নগুলোর উত্তর তো দিতে হবে। আজকে বিগত 10 বছর ধরে আমরা টানা ক্ষমতায় রয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুদেরকে মানে এটা তো সেই বাম আমল, তৃণমূল আমল, মানে সেই দ্বন্দ্ব চলে আসলো। কিন্তু বিরোধীদের যেটা বক্তব্য, যে মোদী সরকার কি করছে? ভারতবর্ষের ইতিহাসে কংগ্রেস যে ঐতিহাসিক ভুলগুলো করে গেছে তার খেসারত কি আমরা দিচ্ছি না? আপনি মনে করেন না সেটা? এখানে বাম তৃণমূলের মতো ছেদ যুক্তিতে আমি ঢুকবো না, বা ছেদ কথায় আমি ঢুকবো না। কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই। আমি একটু রাহুলদার কাছে আসবো, রাহুলদার কাছে আসবো। রাহুলদা, দেখুন, একটা বিষয়, ভারতবর্ষের একদম, ভারতবর্ষের প্রত্যেকে আমরা চাই যে পাক অধিকৃত কাশ্মীর যে কোনো মূল্যে আমাদের কাছে আসুক, আমাদের এটা। এবং ভারতবাসীর মধ্যে কিন্তু এই প্রত্যাশাটা, যেমন আমরা প্রত্যেকে চাই, প্রত্যাশাটা আরো বেশি উস্কে দিয়েছেন বিজেপির প্রত্যেকে নেতারা, এমনকি প্রধানমন্ত্রীও। আমি শুধু একটা কথা বলবো, প্রধানমন্ত্রী একদম বলেছিলেন যে ভারতবাসীর মনে আছে যে কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই নেই, পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই থাকবে, আমরা এটাকে নিয়ে আসবই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। পাপিয়া, যখন এই মুহূর্তে দাঁড়িয়ে আকাশপথে, জলপথে এবং স্থলপথে প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষ বারবার হানা দিচ্ছে এবং ধ্বংস করছে একের পর এক পাক এয়ারবেস বা সবকিছু যেগুলো বলছি আমরা, সেখানে মূল উদ্দেশ্যটা জঙ্গি দমন করা।
আমি মানলাম সেটা, যে একটু আগে রবীন্দ্র বললেন যে প্রধানমন্ত্রী কি বলেছিলেন বা প্রথম যে টুইটটা উনি করেছিলেন তাতে কি বলেছিলেন, আমি অবরোধ টুইটটা শুনলাম বা পরবর্তী তোমরা যেটা বললেন একদম তাই। তো এই প্রত্যাশাটা খুব হওয়া স্বাভাবিক প্রত্যেক ভারতবাসীর জায়গায়, যে আজকে আমরা আমাদের মূল ভূখণ্ড, যে ভূখণ্ড কেড়ে বা ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমি লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী সব কথা যাচ্ছি না, সেখানে দাঁড়িয়ে যেখানে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং সেখান থেকেই বারবার জঙ্গি ঘাঁটি তৈরি করে আমাদের বারবার প্রত্যাঘাত করছে, তাহলে সেটা আমরা ছিনিয়ে নেব না কেন? আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস বললেন একটু আগে, যে কাশ্মীরে দাঁড়িয়ে লোকাল কাশ্মীরি যারা, তারাও কিন্তু ভালো মানুষ, তারাও কিন্তু চান যে ডেভেলপমেন্ট হোক, তারাও চান অর্থভাবে কাশ্মীর সলভেন্ট হোক। কিন্তু আমার বক্তব্য, আজকে 20 দিন ধরে এনআইএ খুঁজে বেড়াচ্ছে এই জঙ্গিদের যারা পুলওয়ামাতে এই কাণ্ডটি ঘটিয়েছিল। 20 দিন ধরে কিন্তু এনআইএ খুঁজে বেরিয়ে চিরুনি তল্লাশি করে সেই জঙ্গিদের খুঁজে পাওয়া যায়নি। এটা যদি সেখানকার ভারতবর্ষের মধ্যে তারা এই জঙ্গি সমর্থনকারী লোক না থাকে তাহলে সম্ভব হয় না। তাহলে আজকে দাঁড়িয়ে শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতা আবদ্ধ না থেকে আজকে অবরোধের এটাও মনে রাখা উচিত যে দেশকে এটাও দেখতে হবে আভ্যন্তরীণ জায়গায় নিরাপত্তা কতটা সুদৃঢ় করা যায় এবং এই সব জঙ্গিদের যারা সাপোর্ট করছে তাদেরও খুঁজে পাওয়া যায়। কারণ আমরাও সেই জঙ্গিদের ফেরত চাই যাদের জন্য এই পুলওয়ামা বা পেহেলগাঁও কাণ্ড হয়েছে, তাদেরও ধরাটা আমাদের কর্তব্য, সেটাও রাষ্ট্র দেখা উচিত। সুতরাং বাইরে না, দাসের কাছে আসবো, একদম আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল দাস এবং সেই সঙ্গে আজকে নিশ্চয়ই আপনি ব্রিগেডিয়ার দাস খেয়াল করেছেন, সত্যি অত্যন্ত উল্লেখযোগ্য এবং খুব তাৎপর্যপূর্ণ পেহেলগাঁও হামলা 2025, মানে একের পর এক অ্যাটাকের যে ছবিগুলো সেনা যখন সাংবাদিক বৈঠক করছিল দেখাচ্ছিল, সেই সময় একটি লেখা পেইনফুল রিমাইন্ডার। হ্যাঁ, আমি এখানে যারা প্যানেলে আছেন, রাহুল, অভ্র, রবীন্দ্রনাথ বাবু, বিশ্বনাথ দা, সবার সাথে সহমত হয়ে 2-3টে কথা বলবো। আপনারা একটু চিন্তা করে দেখবেন পরে, শোয়ের পরে, কারণ আমি এই ব্যাপারগুলো নিয়ে অ্যানালাইজ করি এবং সারা পৃথিবীর যেখান থেকে যা পাওয়া যায় পড়ি এবং মোটামুটি নিজেরও একটা ধারণা আছে। এইখান দিয়ে বলছি, আপনি দেখবেন গত 36 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা পাকিস্তান নিউক্লিয়ার কথাটা মুখ দিয়ে বার করেনি। এটা নিয়ে চিন্তা করবেন কি ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, পাকিস্তান চটজলদি আমাদের থেকে যুদ্ধবিরতি চেয়ে তারপরে আবার রাত্রি 10টা থেকে বেশ কিছুক্ষণ, মানে সন্ধ্যে 8টা থেকে 10:30 অবধি 2.5 ঘন্টার মধ্যে ফায়ারিং করেছে। যারা পৃথিবীতে এইগুলো নিয়ে চর্চা করে তারা বলছে যে চায়না নাকি পাকিস্তানের ওপর প্রচন্ড রাগ করে বসে আছে, যে কেন পাকিস্তান আমেরিকাকে এই দরজাটা দিল যে তারা ডিল ক্রিয়েটার আর তারা নেগোশিয়েটর চায় না থাকতে। দ্বিতীয় কথা, তারা বলেছিল যে তোমরা চালিয়ে যাও যুদ্ধটা, আমরা তোমাদের সাপ্লাই দেবো ড্রোন এবং আমরা সবকিছু সাপ্লাই দিতে থাকবো, ডাইরেক্টলি দেবো না, পেছন থেকে সাপোর্ট করব, তোমরা চালিয়ে যাও 6 মাস 8 মাস ভারতের সাথে এই খেলাটা। তাতে চায়নার একটা স্বার্থসিদ্ধির ব্যাপার ছিল সেটাতে, এবং সেটা হয়নি। পাকিস্তান পিংপং বলের মতো আমেরিকা আর চায়নার কোর্টে ফেলা হয়েছে কালকে পরশুদিন সারা রাত, যেটা লোকেরা বলে আর কি, আমি শুনছি এদিক ওদিক থেকে। শেষ কথাটা আমি যেটা দুটো আর কথা বলবো, একটা হচ্ছে যে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম আজকে মিডিয়াতে, আমাদের বিরোধী দলের মধ্যে 2জন অতি বড় নেতা, শশী থারুর নাম নিয়ে বলছি আর চিদাম্বরম, তারা সম্পূর্ণরূপে আমাদের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন এই ডিসিশনটাতে। আমি এটা নিয়েও পড়াশোনা করছি এখন, ভালো লাগলো দেখে যে এখনো এই স্কোপটা ডেমোক্রেসিতে আছে। এবং লাস্ট কথা যেটা বলবো, আমি প্রফেসর রবীন্দ্রনাথ বাবুকে বলবো যে আপনি নিশ্চিত হন, আমি ডিটেলস দেবো না আপনাকে, বাট আপনার ইনফরমেশন যে আমাদের ড্রোনে ঘাটতি আছে একেবারে ভুল। আমরা আমাদের শক্তির 5% এখনো ব্যবহার করিনি, শক্তির প্রদর্শনও 5% এখনো করিনি। কোনো সভ্য উন্নত দেশ তার সব থেকে বড় শক্তিগুলোকে ব্যবহার করে না, তার শক্তি লুকিয়ে রাখে। যেমন পাকিস্তানকে যদি আমেরিকা F-16 দিয়েছে, আমাদের F-35 অফার করছে, তো জেনে নেবেন যে তাদের আরো 4টে সিরিজ আগে আছে পকেটে। ভারত এখন সেই পর্যায়ে পড়ে গেছে, এর বেশি কিছু বলবো না। আপনি যদি চান যে জিনিসটা আপনি চাইছেন সেটা ভারত লক্ষ লক্ষ সামনে আনতে পারবে এবং আরো অনেক কিছু আনতে পারবে, যেটা আমরা ব্যবহার করছি না। কারণ ভারত মনে করে না যে পাকিস্তান এমন একটা শত্রু যাতে চিন্তা করবার দরকার আছে, কন্ট্রোলেবল, অ্যান্ড তাই জন্য আমরা রিস্ট্রেন্স দেখিয়েছি। আমাদের শত্রু কিন্তু বৃহত্তর জায়গায় আছে পৃথিবীতে, সেইখানটায় মাথায় রেখে ভারত কাজগুলো করছে। থ্যাংক ইউ। একেবারে ব্রিগেডিয়ার দাস যে কথা বলছিলেন একেবারে গর্বে বুক ভরে যায় এই কথা শুনলে পরে। কিন্তু এই যে ভারত পাক একটা উত্তেজনা চলছে, সংঘর্ষের আবহ, সেখানে পাঞ্জাবে কিন্তু নাশকতার ছক। বিএসএফ, পাঞ্জাব গ্রামীণ পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক অস্ত্র। ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে বিস্ফোরক অস্ত্র পাচার করা হয়েছিল বলে দাবি করছে পাঞ্জাব পুলিশ। রাজস্থানের জয়সলমেরেও সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড ও গুলি।
দেখুন। সংঘর্ষবিরতি ঘোষণার পরও তা লঙ্ঘন করে ভারতের দিকে গোলাগুলি ছুড়েছিল পাকিস্তান। 24 ঘন্টার মধ্যে সামনে এলো আরও মারাত্মক তথ্য। পাঞ্জাব সীমান্ত দিয়ে পাকিস্তানের অস্ত্র ও বিস্ফোরক পাচারের পর্দাফাঁস করল বিএসএফ ও পুলিশ। উদ্ধার হলো আরডিএক্স, হ্যান্ড গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, গুলি। যাতে পরিষ্কার হয়ে গেল এখনও ভারতে নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। অমৃতসরের আজনালা থানার শেখ ভাট্টি গ্রামে যৌথ অভিযান চালায় বিএসএফ ও অমৃতসর গ্রামীণ পুলিশ। শনিবার পাক সীমান্তবর্তী ওই গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় 2 কেজি 700 গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, যার মধ্যে ছিল 972 গ্রাম আরডিএক্স, 2টি হ্যান্ড গ্রেনেড, 30 ক্যালিবারের 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি, 2টি ডিটোনেটর, 8টি ব্যাটারি, ব্ল্যাক বক্স এবং আইডি সার্কিট। ধাতব তারে জড়ানো হলুদ রঙের প্যাকেটের মধ্যে ছিল অস্ত্র এবং বিস্ফোরক। এই যে শেখভাট্টি গ্রাম এবং গ্রামের যে জায়গায় দাঁড়িয়ে কিছুটা গেলে অপর যে প্রান্ত রয়েছে সেখানে হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত ভারত পাকিস্তানের। এই যে জিনিসগুলো এখান থেকে উদ্ধার হলো সেটা হচ্ছে একেবারে এই যে জায়গা, এই চাষের যে জায়গা, এইখানে কিন্তু পড়েছিল সেই প্যাকেটটি। গোয়েন্দারা মনে করছেন এটা ড্রোনের মাধ্যমে এই স্মাগলিংটা হয়েছিল এবং যখন ড্রোনের মাধ্যমে ভারতবর্ষে আঘাত আনার চেষ্টা করছিল পাকিস্তান, সেই সময় কিন্তু এই রকমভাবে ড্রোনের মাধ্যমে যখন এই আর্মস অ্যামুনিশন সেগুলো নিয়ে আসার চেষ্টা হয় তখন সেটা নজরদারিতে ধরা পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরেই গোলাগুলির আওয়াজ পাচ্ছিলেন, উঠছিল ড্রোন। এর মধ্যেই চাষের জমিতে বেড়ে অস্ত্র, বিস্ফোরক। आई तो यही देखा है कि इधर कोई चीज पई हुई है, फिर हम इधर आए तो फिर उन लोगों ने आन के पुलिस वाले ने इनकी जांच की। ड्रोन सानू कुछ नहीं दिखा, वो तो ऐसे ही पड़ा था आसमान। तो रात को तो ड्रोन बहुत ज्यादा इधर चल रहा ही रात को पाकिस्तान। हाँ जी हाँ जी। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, পাক ড্রোন হামলার সময় সীমান্তের ওপার থেকে এইসব অস্ত্র ও বিস্ফোরক এপারে পাঠানো হয়েছে। এর আগে অমৃতসরের শহীদ ভগৎ সিং নগরে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতপুষ্ট জঙ্গি নেটওয়ার্কের পর্দাফাঁস করে পাঞ্জাব পুলিশ ও গোয়েন্দা সংস্থা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে উদ্ধার হয় 2টি রকেট চালিত গ্রেনেড, জোড়া আইইডি, 5টি P-86 হ্যান্ড গ্রেনেড ও একটি ওয়্যারলেস কমিউনিকেশন সেট। আইএসআই এর মদতপুষ্ট স্লিপার সেলই এই সমস্ত সরঞ্জাম মজুত করেছিল বলে দাবি পাঞ্জাব পুলিশের। প্রশ্ন উঠছে, এবারে কি এখনো জঙ্গিদের স্লিপার সেল অ্যাক্টিভ রয়েছে? স্লিপার সেলের হাতে অস্ত্র তুলে দিতেই কি পাকিস্তানের ড্রোন কৌশল? সামনাসামনি লড়াইয়ে এঁটে উঠতে পারবে না বুঝেই স্লিপার সেলগুলিকে সক্রিয় করে ভারতে নাশকতার চেষ্টা করছে পাকিস্তান। আর্মস অ্যামুনিশন যে পাঞ্জাবে বিএসএফ আর পুলিশরা ধরেছে, এটা কালকে আসেনি, পরশু আসেনি, এটা আগের থেকে রাখা আছে। পাঞ্জাবে ইললিগাল ওয়েপন অনেক আছে, বাড়িতে বাড়িতে আছে। যে ইললিগাল ওয়েপন কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও আছে। তার মানে এই ইললিগাল ওয়েপনগুলো তো হঠাৎ করে আজকে কিংবা কালকে আসে না, ওভার এ পিরিয়ড অফ টাইম এগুলোকে জড়া করা যায়, যে যেদিন দরকার হবে সেদিন একটা দেখানো হবে। অন্যদিকে রাজস্থানের জয়সালমেরে পাক সীমান্তবর্তী পোহরা গ্রাম থেকে উদ্ধার হয় একটি হ্যান্ড গ্রেনেড, 3টি কার্তুজ এবং একটি গুলির খোল। भारत पाकिस्तान के बीच सीज फायर के अगले दिन आज राजस्थान में बॉर्डर से सटे हुए जैसलमेर जिले में एक जगह पर हैंड ग्रेनेड और कुछ बुलेट मिले हुए हैं। जो हैंड ग्रेनेड है वो अलाइव यानी जिंदा है, उसमें पिन लगी हुई है। इसके साथ साथ जो बुलेट मिले हुए हैं उसमें एक खोखा है और 3 कारतूस हैं। हमने सुबह देखा यहाँ गांव में एक डब्बे में अंदर डाले पड़े थे। हमने पुलिस को फोन किया, पुलिस आई, इसको खोल के देखा, उसके अंदर पर्ची लिखी हुई थी। पुलिस पर्ची लेके गई। ঝামেলা সৃষ্টি করার একটা রাস্তা তৈরি করবে এবং এইটা হচ্ছে তার পরিণাম, যে এরা বাইরে থেকে এই ড্রোনের মাধ্যমে এই জিনিসগুলো ভিতরে সাপ্লাই করবে। এবং সেই জন্য আমাদের যে পুলিশ সংগঠন, এরা খুব আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন রাখতে হবে এবং এইসব জিনিসের জন্য যেন কোনো রকমভাবে আমাদের যারা স্লিপার সেল তাদের হাতে না যায় সেটাই দেখতে হবে। জয়সালমেরের ওই গ্রামে গিয়ে এই দিন হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করে ভারতীয় সেনা। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও অরিত্রক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে যাব। কর্নেল দাস, মানে একটা বিষয় দেখুন, এই যে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এটা তো হঠাৎ করে সেখানে গিয়ে রেখে দেওয়া হয়নি। মানে অনেক দিন থেকেই সেখানে রয়েছে, মানে আর বড় কোনো নাশকতার একটা ছক কষা হয়েছিল। তাহলে পাকিস্তান যে তার নিজের যে চেনা চরিত্র সেটা থেকে বেরোনোর কোনো জায়গাতেই নেই। মানে আরও কি তাহলে মোক্ষম জবাব দেওয়া উচিত? সেই মোক্ষম জবাব কি অপেক্ষা করছে পাকিস্তানের জন্য? এই যে যে ব্যাটল ট্যাকটিক্স, স্পেশালি যে
ইসলামিক মৌলবাদীদের, এটা ওদের ট্র্যাডিশনাল। ওরা কি করে, স্লিপার সেল আগের থেকে বানিয়ে রাখে। আমি একটা উদাহরণ দিচ্ছি। কাতারে আলোচনা হলো তালিবান ঢুকছে আফগানিস্তানে, তখন পেন্টাগন প্রেডিক্ট করলো যে কাবুল পৌঁছতে পৌঁছতে এদের 9 মাস লাগবে। আর আমাদের সিডিএস ছিল তখন জেনারেল রাওয়াত, উনি বললেন 1 মাসের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু কেন পেন্টাগন ভুল করলো? কারণ পেন্টাগন এইটা জানে না যে কাবুলের থেকে শুরু করে সীমান্ত পর্যন্ত অলরেডি স্লিপার সেল ওখানে ছিল, সেগুলি ওভারনাইট অ্যাক্টিভেট হয়ে গেল, অ্যান্ড উইদিন 7 days ওরা কাবুল ঘিরে দিল। কেন? তারা অস্ত্র লুকানো ছিল। আর সেখানে মানে কর্নেল দাস, কোথাও কি এটা মানে কি মানে এই তথ্যটা কি সামনে আসছে যে বিভিন্ন জায়গায় স্লিপার সেলগুলো অ্যাক্টিভ হয়েছে? আমাদের দেশে, আমি এটা বারবার বলছি যে আমাদের দেশের সমস্ত জায়গায় যেসব ভালনারেবল এলাকাগুলি গোয়েন্দাদের কাছে আছে, সেইখানে স্যানিটাইজ করতে হবে। এখন 3টা জিনিস ওখানে করতে হবে: ডিটেক্ট, ডিসরাপ্ট অ্যান্ড ডিগ্রেড। মানে যেখানে স্লিপার সেল আইডেন্টিফাই করবে, শনাক্ত করো, ওটাকে বানচাল করো, আর ওটাকে দুর্বল করো। তো এইটা যদি আমরা না করি তাহলে মানে গাছের গোড়া কেটে উপরে জল দেওয়ার মতো অবস্থা। তো এইটা কিন্তু, এবং এটা তাই না, 65-এর যুদ্ধে আপনারা মনে রাখবেন 64-এ হজরতবল একটা রেলিকের হারানো নিয়ে সারা ভারতবর্ষে রাইট হলো। এটা আইয়ুব খান করিয়েছিল, যে যাতে স্লিপার সেলগুলি চাঙ্গা হয়ে ওঠে। একদম অভ্যন্তরীণ সুরক্ষার কথা কিন্তু আমি এই যে স্লিপার সেলগুলো চাঙ্গা রয়েছে আপনি বলছেন, যেগুলো যেভাবে গজিয়ে উঠছে, সেটা সব দিক থেকে স্থানীয় প্রশাসনের তো নজর রাখা উচিত। অবশ্যই এই আলোচনার প্রেক্ষিতে সেটা উঠে আসবে। অভ্র বলছিল, আমরা সূর্যর কথা মনে পড়ে যাচ্ছিল, সুনজোর কথা আর্ট অফ ওয়ারে, সেখানে বলছে কত তোমার শক্তি, কত অস্ত্র রয়েছে, সেটা তুমি লুকিয়ে রাখো, শত্রুপক্ষকে জানতে দিও না, যখন প্রত্যাঘাত করবে তখন বজ্রের মতো গিয়ে আঘাত করো। আর দেখুন, এই ভারত পাকিস্তানের মতো উত্তেজনার আবহে সীমান্তবর্তী রাজ্যগুলোর কি অবস্থা, একেবারে থমথমে রয়েছে। জম্মু কাশ্মীরের পাশাপাশি পাঞ্জাব, গুজরাটের বেশ কয়েকটি এলাকায় এখনো জারি রয়েছে হাই অ্যালার্ট। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, অপেক্ষার প্রহর গুনছেন কচ্ছ উপকূল এলাকার মৎস্যজীবীরা। ছুটির দিনেও কার্যত শুনশান ভুজের পথঘাট। আর অন্যদিকে পাঞ্জাবের অমৃতসর, আম্বালা, পাঠানকোট, ফিরোজপুর সহ বিভিন্ন এলাকায় প্রশাসনের তরফে চলছে কড়া নজরদারি। সংঘর্ষ বিরতি ঘোষণার পরও তা লঙ্ঘন করে গোলাগুলি ছুড়েছে পাকিস্তান। পাল্টা কড়া জবাব দিয়েছে ভারতও। সেই সঙ্গে শক্তি প্রদর্শনও জারি রেখেছে সেনা। অন্যদিকে পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলোতে এখন থমথমে পরিস্থিতি। রবিবারও পশ্চিম সীমান্তে গুজরাতের ভুজে দিনভর দেখা গেল কড়া নজরদারি। দেখা গেছে যে গতকাল বিভিন্ন জায়গাতে কিছু শব্দ শোনা যায়, সেটা জানানো হয় স্থানীয় প্রশাসনকে, এবং ড্রোন দেখা গিয়েছে বলেও অনেকে জানান। সতর্ক রাখা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলের বিস্তীর্ণ জায়গায়, সেখানে আর্ম ফোর্স এবং তার সঙ্গে সঙ্গে আর্মিরা, এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে বায়ুসেনা এবং নৌসেনার তরফ থেকেও সতর্ক থাকছেন তারা, এমনটাই সেনা সূত্রে জানা যাচ্ছে। পেহেলগাঁও হামলার পর থেকে পাল্লা দিয়ে চলেছে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে রুজি রুটিতে কোপ পড়েছে সীমান্তবর্তী রাজ্য গুজরাতের কচ্ছ উপকূলের মৎস্যজীবীদের। নৌকা জলে ভাসালেও আরব সাগরের গভীরে যেতে পারেননি তারা। কচ্ছের রণে এই হচ্ছে সেই জায়গা, যে জায়গায় দেখা যাচ্ছে যে একের পর এক বিভিন্ন ধরনের নৌকো বা যেগুলো মাছ ধরার জন্য থাকে সেগুলো এখানে রয়েছে। ঠিক সমুদ্রের ওপারেই ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এবং আরব সাগরের ছবি আমরা দেখাচ্ছি। বিগত কয়েকদিনে যেভাবে ড্রোন আক্রমণ পাকিস্তানের তরফ থেকে চেষ্টা করা হয়েছে, এবং সেই চেষ্টা প্রত্যাঘাতে প্রত্যেক মুহূর্তেই নষ্ট করে দেওয়া হয়েছে ভারতবর্ষের তরফে। যারা মাঝিরা রয়েছেন বা যারা মাছ চাষের জন্য এখানে দীর্ঘদিন ধরে তাদের জীবিকা, তারা যেতে পারছিলেন না আরব সাগরের সমুদ্রে, তারা এবার আশা করছেন যে তারা ফের যেতে পারবেন। প্রায় একই সতর্কতার ছবি দেখা গেল আরেক সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবেও। শনিবার পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পর একাংশে ফের ব্ল্যাকআউট করে দেওয়া হয়। অমৃতসর সহ বিভিন্ন এলাকায় রবিবারও জারি হয়েছে হাই অ্যালার্ট। পাঞ্জাবের অমৃতসরে বেশ কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল যে তার আকাশে ড্রোনের মাধ্যমে পাকিস্তানের তরফ থেকে হামলা করার চেষ্টা করা হচ্ছিল।
তবে গতকালকে যে সিজ ফায়ার নিয়ে আলোচনা হয় এবং তার পরবর্তীকালে কিন্তু এই সিজ ফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটে এবং শনিবার দিন রাত্রেবেলা পাঞ্জাবের অমৃতসর সহ বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে আবারও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরবর্তীকালে দেখতে পাওয়া যায় ব্ল্যাকআউট করা হলো। রবিবার স্থানীয় প্রশাসনের তরফে অমৃতসরের পরিস্থিতি স্বাভাবিক বলে জানানো হলেও সাধারণ নাগরিকদের বাড়ির ভিতরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অমৃতসর, আম্বালা, পাঠানকোট, ফিরোজপুর সহ বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে কড়া নজরদারি। জোরদার করা হয়েছে শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা। যে বিষয়টা বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে সেটা হচ্ছে বর্তমানে পরিস্থিতি কিছুটা শিথিল করা হয়েছে। যে নিয়মগুলো আনা হয়েছিল অর্থাৎ যে রেড অ্যালার্ট ছিল সেই রেড অ্যালার্ট থেকে শিথিল করা হয়েছে, কিন্তু স্থানীয়দেরকে যে বিষয় একেবারে অ্যালার্ট করা হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য এবং যে কোনো সময় তারা কিন্তু আবারও এই যে নিয়ম কড়াকড়ি সেটা করতে পারে, সাইরেন বাজাতে পারে, ব্ল্যাকআউট করতে পারে। সব মিলিয়ে আতঙ্কেই রয়েছেন পাক সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা। আবির দত্ত ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ভারত পাক সীমান্তে উত্তেজনার মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের পরিবারের। এদিন জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাইন্ডলি আমি হাত জোড়ে রিকোয়েস্ট করছি কি প্লিজ পিকে সাউর ম্যাটারটা একটু দেখা যাক। ভারত পাক সীমান্তে এখনো টান টান উত্তেজনা, আর সেসব দেখে আশঙ্কা উদ্বেগ ক্রমশ বাড়ছে পাক রেঞ্জার্সের হাতে আটক ইরাচের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের পরিবারের। ভুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন হুগলির রিষ্টার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। 20 দিন হতে চলল, একাধিক ফ্ল্যাগ মিটিং সত্ত্বেও এখনো দেশে ফেরানো যায়নি এই বিএসএফ জওয়ানকে। কোনো খোঁজ খবর না পাওয়ায় 8 বছরের ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোট পর্যন্ত পৌঁছে যান অন্তঃসত্ত্বা স্ত্রী। পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশে গিয়ে একাধিক বিএসএফ আধিকারিকের সঙ্গে কথা বলেও খালি হাতে ফিরতে হয় তাকে। এই পরিস্থিতিতে উদ্বেগ কাটছে না রিষ্টার সাউ পরিবারের। পূর্ণম কুমার সাউ কিরকম আছেন বা বিএসএফ থেকে কিছু খবর দিয়েছে আপনাদের? না, জানানো হয়নি এখনো। আমি একবার सीओ সাহেবকে ফোন করেছিলাম গত মানডেতে, তো বললেন কি अभी बात चल रहा है, हम लोग देख रहे हैं अभी क्या होगा। মানে কনফার্ম কিছু বলেননি কি মানে কতদিন টাইম লাগবে বা কি হবে, তারপর তো যুদ্ধটাই হয়ে গেল। পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের স্ত্রীর সঙ্গে রবিবার ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি 1:30 নাগাদ ফোন করেছিলেন দুপুরবেলা, বললেন বিএসএফ এর একটা কোনো হাই স্যারেরকে ফোন করা হয়েছিল। উনি বললেন পিকে সাউ একদম ঠিক আছেন, ওনার কোনো প্রবলেম মানে ফিজিক্যালি কোনো টর্চার করা হয়নি, মানে সুস্থ আছেন। আর বললেন কালকে একটা বড় মিটিং আছে, ওই মিটিং এ হয়তো কিছু ওরা জানাবে কি হবে না হবে। 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তখনই তাকে আটক করে পাক রেঞ্জার্স। ডিজি বিএসএফ এর সঙ্গে কথা বলেছি, আমি কথা বলেছি যখন সিজ ফায়ার হয়ে গেছে অ্যান্ড বোথ দি কান্ট্রিজ হ্যাভ এন্টার্ড ইনটু এ ওয়ান সেটেলমেন্ট, পূর্ণম সাউকে এখন এবার ফেরত নিয়ে আসা হোক। আমি পিএমও অফিসেও যোগাযোগ করি। একজনের স্বামী যদি ফিরে আসে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে ভালো হবে সেটা। তবে অনুরোধটা আমার মনে হয় মোদিজিকে যা করে মোদিজি তো এমনিই করছেন, অনুরোধের প্রয়োজন নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে যদি উনি অনুরোধ করেন হতে পারে। পেহেলগাঁও কাণ্ডের পর সীমান্তে রোজই গোলাবর্ষণ করছে পাকিস্তান, পাল্টা জবাব দিচ্ছে ভারতও। এই পরিস্থিতিতে পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান কবে ফিরতে পারবেন নিজের বাড়িতে? অর্ণব মুখোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রতিটা মুহূর্তের জন্য সেনা রেডি, সেটা সেনার তরফে একেবারে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেনা প্রধান সেনাদেরকে একদম পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ব্রিগেডিয়ার দাস? দেখুন, একটা হচ্ছে যে আঘাত করলে প্রত্যাঘাত, যতদিন না এই বিরতিটা শেষ হয়ে যায় এবং আমরা কোনো একটা ফাইনাল কনক্লুশনে আসি। দ্বিতীয় হচ্ছে যে কালকে যে মিটিংটা হবে এবং তারপরে পরবর্তী যে মিটিংগুলো হবে, আমি আশা করব তাতে আমরা এমন কিছু শর্ত রাখতে পারবো যাতে পুরো ব্যাপারটাতে আমাদের একটা নজরদারি এবং আমাদের একটা কর্তৃত্ব থাকে পাকিস্তানের যেই সরকারে আসুক। সেটা জল দিয়ে হতে পারে, সামরিকভাবে হতে পারে এবং ইকোনমিকভাবে হতে পারে। এবং ব্যবসাও একটা কিন্তু স্রোত যেটাতে এগুলো আটকে দেওয়া যায় এবং ওদের এই অসুস্থ মানসিকতা ভারত বিদ্বেষের, তার থেকে এই দেশটাকে জবরদস্তি বের করে এনে সোজা রাস্তায় পাঠাবার একটা উপায় যাতে ভারতবর্ষ করতে পারে। বিশ্বনাথ চক্রবর্তী। না পরিষ্কার, মানে প্রথমত যদি পাকিস্তান মানে
ভায়োলেট করে, তাহলে সরাসরি মিলিটারি আঘাতই একমাত্র সলিউশন। পাকিস্তানকে মিলিটারিতে পরাজিত করতে হবে এবং কোমর ভেঙে দিতে হবে। বালুচিস্তানের স্বাধীনতা চাই এবং একই সাথে তোমাকে আমি বলছি যে প্রাক্তন প্রদেশের স্বাধীনতাতে উৎসাহিত করতে হবে। পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে সরাতে না পারলে কিন্তু আমাদের ভারতবর্ষে মানে কোনো স্বস্তি থাকতে পারে না। কারণ একটা রোগ স্টেট আমরা বলছি, একটা জঙ্গি স্টেট বলছি, সেই স্টেটের মিলিটারি পাওয়ার এবং মৌলবাদী শক্তি যেভাবে কাজ করছে সেটা সবসময় ভারতবর্ষের ইন্টারেস্টে কাজ করবে, ভারতবর্ষের সভ্যতার বিরুদ্ধে কাজ করবে। ফলে এই পাকিস্তানকে 3টে ভাগে ভাগ করা না পর্যন্ত আমার মনে হয় না যে আমাদের কোনো শান্তির কোনো জায়গা আছে। একেবারে রবীন্দ্রনাথ বাবু, ওয়ান লাইনার। একটা কথা বলছি যে আমার মনে হয় যে ওয়াটার ট্রিটি, যে ইন্দাস ওয়াটার ট্রিটি, এটা একটা বিরাট এই এতে কাজ করবে, যেখানে ওরা চাইবে ইন্দাস ওয়াটার ট্রিটিটা যেন আবার আগের অবস্থায় ফিরে যায় এবং ভারত কিছুতেই এই অ্যাবিয়ান্স থেকে আসবে না এবং এটা কিন্তু একটা মারাত্মক অস্ত্র হয়ে দাঁড়াবে। একদম। কাল দুই দেশের অর্থাৎ ভারত ও পাকিস্তানের ডিজিএমওর বৈঠক রয়েছে, কথা হবে। কি কথা হয় সেদিকে আমাদের সমান নজর রয়েছে। এদিকে সেনার তরফে একেবারে প্রেস ব্রিফ করে জানিয়ে দেওয়া হয় ভবিষ্যতে পাকিস্তান আক্রমণ করলে ভারত তার কড়া প্রত্যুত্তর দেবে। একেবারে আজকে সরগরম প্লাস এখানেই শেষ করছে, তবে অন্যান্য আরো খবরের জন্য নজর থাকুক এবিপি আনন্দে।